আসসালামু আলাইকুম সবাইকে। নাইম সিডওয়ার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখতে যাচ্ছি পদার্থবিজ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটি এবং স্টুডেন্টের কাছে সবচাইতে কঠিন চ্যাপ্টারগুলোর মধ্যে একটি বল। এই চ্যাপ্টারটা মূলত আলোচনা করা হয়েছে নিউটনের ৩টা সূত্র দিয়ে এবং পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ টপিকস এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারটা খুবই কনসেপচুয়াল এবং খুবই থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল সবসময় এসে থাকে। তাহলে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি সবচেয়ে সিরিয়াস যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে অনেক চাকরির পরীক্ষা যখন ভাইভাতে প্রশ্ন করা হয় তখন আসলে সায়েন্সের স্টুডেন্টদেরকে প্রশ্ন করা হয় যে নিউটনের সূত্রগুলো তুমি একটু বলো। তখন যদি তুমি সূত্রগুলো না বলতে পারো এই একটা কারণেই তোমার জবটা নাও হতে পারে। এবং সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তুমি যদি নিউটনের সূত্রগুলো যদি ভালোভাবে না জানো বা এই চ্যাপ্টারটা সম্বন্ধে যদি তোমার ভালো ধারণা না থাকে সেটা তোমার জন্য লজ্জার বিষয়। তুমি চ্যাপ্টারটা যদি আগে কোনোদিন নাও পড়ে থাকো অথবা পড়ার পরেও যদি তোমার কাছে মনে হয় যে না আসলে চ্যাপ্টারটা খুবই কঠিন, তোমরা তোমরা আজকে এই ভিডিওটা দেখতে পারো এবং দেখার পর যদি তোমার কাছে মনে হয় যে চ্যাপ্টারটা কঠিন তাহলে তুমি আমাকে বলো। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা করার ফলে তোমার এই চ্যাপ্টারটা আর কখনোই ভয় লাগবে না এবং এই চ্যাপ্টারের যত বেসিক কনসেপ্ট আছে, যত থিওরিটিক্যাল বিষয় আছে এবং পাশাপাশি ম্যাথমেটিক্যাল টার্ম করতে গেলেও যে তোমার অনেক সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আজকের ক্লাসে তুমি সমাধান পেয়ে যাবা। সো আজকের ক্লাসটা তুমি মন দিয়ে দেখো। আশা করছি এই ক্লাসটা করার পর তোমার মধ্যে আর এই চ্যাপ্টারটা নিয়ে ভয় থাকবে না আশা করছি। তো আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চ্যাপ্টার টপিকসের নাম হচ্ছে জড়তা। ধরো যখন আমাদেরকে মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয় বক্তৃতা দেওয়ার জন্য তখন দেখা যায় যে আসলে আমাদের ভয়ে মুখ দিয়ে কথা বের হয় না, অথবা দেখা যায় যে ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে দেয়। অথবা আমরা যারা ইন্ট্রোভার্ট টাইপের মানুষজন আছি তাদেরকে যদি বলা হয় যে অনেকগুলো মানুষের সামনে গিয়ে কোনো একটা বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সেটা আমরা পারি না। এই যে বিষয়টা এই বিষয়টাকে আসলে আমরা বাস্তবে জড়তা বলে থাকি, ঠিক আছে? এবং বড়রা আমাদেরকে সবসময় বলে যে আসলে তোমার মধ্যে জড়তাগুলো কাটাতে হবে। তাহলে পদার্থবিজ্ঞান আমাদেরকে জড়তাটা কিভাবে ইন্ট্রোডিউস করে সেটা আমরা একটু দেখবো আসলে। তাহলে কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকেই জড়তা বলে, ঠিক আছে? তাহলে জড়তা আসলে দুই ধরনের হয়ে থাকে বা দুই প্রকার হয়ে থাকে, গতি জড়তা এবং স্থিতি জড়তা। তাহলে গতি জড়তা জিনিসটা আসলে কি? গতিশীল কোনো বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা তাকেই গতি জড়তা বলে। এবং স্থিতি জড়তা জিনিসটা আসলে কি? স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা সেটাকে স্থিতি জড়তা বলে। গতি জড়তার সবচেয়ে ভালো একটা উদাহরণ, ধরো কোনো একটা গাড়ি চলন্ত অবস্থা আছে, তখন কিন্তু সে চলতেই থাকে, থামতে চায় না। যদি তুমি তাকে থামাতে চাও তাহলে কি করতে হয়? ব্রেক মারতে হয় অথবা বল প্রয়োগ করতে হয়। এবং ধরো আরেকটা উদাহরণ দেই, ধরো ফ্যানটা যখন ঘুরতেছে তুমি সুইচ অফ করার সাথে সাথে কিন্তু ফ্যানটা বন্ধ হচ্ছে না, কিছু সময় চলার পর তারপরে কিন্তু গিয়ে কি হচ্ছে? স্থির হচ্ছে। তাহলে আমরা এই বিষয়টা থেকে কি বুঝলাম? আসলে গতিশীল বস্তুটা গতিশীলই থাকতে যাচ্ছে। এবং এখন আমরা স্থিতি জড়তা জিনিসটা নিয়ে আলোচনা করব। ধরো একটা প্রাইভেট কার বা তোমার পড়ার টেবিলটা এটা স্থির অবস্থায় আছে, তুমি যদি এটাকে গতিশীল করতে চাও তখন কি করতে হয়? অনেক বেশি বল প্রয়োগ করতে হয় না? কারণটা কি? কারণটা হচ্ছে সে স্থির থাকতে চাচ্ছে, সে গতিশীল হতে চাচ্ছে না। তাহলে আমরা জড়তা জিনিসটা বুঝলাম আসলে। এখন আমরা শিখবো নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা কি? আসলে জড়তা যে আমরা এখন যা বললাম নিউটনের সূত্র আসলে এটার প্রতিফলন রূপে হিসেবে কাজ করছে। আসলে দেখো কি বলছে, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে যদি তুমি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করো তখন কি হবে? যদি স্থির থাকে সে স্থিরই থাকবে, যদি গতিশীল কোনো বস্তু থাকে তাহলে সে গতিশীল অবস্থায় থাকবে। যেমন তুমি ট্রাকটা বা তুমি কি তোমার পড়ার টেবিল বা প্রাইভেট কারটা সম্বন্ধে তুমি যদি একটু ভাবো তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে। তাহলে আরেকটা জিনিস, ধরো তোমাকে যদি আমি বলি যে প্রাইভেট কারটাকে তুমি ধাক্কা দিয়ে সামনে নাও, আরেকটা বললাম যে তোমার পড়ার টেবিলটা তুমি ধাক্কা দিয়ে সামনে নাও, তখন তোমার কাছে কোনটা বেশি সহজ হবে? অবশ্যই টেবিলটা। কারণ কি? টেবিলের ভরটা কম। এবং আরেকটা বিষয়, ধরো তোমার দিকে একটা ফুটবল তেড়ে আসছে, তুমি চাইতেছো সেটাকে থামাতে, এবং অপর দিক দিয়ে একটা ট্রাক আসছে তোমার দিকে, তুমি বলো তো কোনটাকে খুব সহজে থামাতে পারবে? অবশ্যই ফুটবলটাকে, ট্রাকটাকে না। তাহলে আমরা কি বুঝলাম আসলে? যে যে বস্তুর ভর যত বেশি সে বস্তুর মধ্যে জড়তা ঠিক ততটাই বেশি। তাহলে আমরা বলতে পারি যে আসলে বস্তুর ভরই তার জড়তার পরিমাপ। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই। এখন দেখো তারপরে আমরা শিখবো আসলে বল জিনিসটা আসলে। এখন আমরা বল জিনিসটা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বের করব আসলে। দেখো আমি যদি এই জায়গাটা যদি একটু হাইট করি, দেখো তো বাহ্যিক
কি প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষমবেগে সরল পথে চলতে থাকবে? কি জিনিসটা হচ্ছে বল না? তাহলে বলের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে আসলে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, এবং গতিশীল বস্তুর গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি পরিবর্তন করে বা করার চেষ্টা করে, সেটাই আসলে বল। ঠিক না? তাহলে বলের ডেফিনেশনটা ক্লিয়ার আশা করছি। এখন আমরা দেখবো আসলে মৌলিক বল। মৌলিক বল চার ধরনের হয়ে থাকে: মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল জিনিসটা আসলে কি? এই যে তুমি মোবাইল স্ক্রিনের মধ্যে যে আমার ক্লাসটা মন দিয়ে করছো, তোমার আর আমার মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেটাই আসলে মহাকর্ষ বল। অর্থাৎ পৃথিবীর মধ্যে ভর আছে এরকম দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেটাকে আসলে মহাকর্ষ বল বলা হয়। এবং পাশাপাশি এই যে আমাদের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে না, এই বলটাও আসলে মহাকর্ষ বল। মহাকর্ষ বলের আরো নাম আছে, সেগুলো হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং মধ্যাকর্ষণ বল। তাহলে মহাকর্ষ বল জিনিসটা ক্লিয়ার। তারপর হচ্ছে গিয়ে তোমার তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বলের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে, ধরো আমরা ছোটবেলায় কি করতাম, মাথার মধ্যে কলম দিয়ে এইভাবে দিয়ে কি করতাম, কাগজের টুকরা উঠাতাম না? এটাই আসলে তড়িৎ চুম্বকীয় বল। এখন কথা হচ্ছে গিয়ে যে তড়িৎ চুম্বকীয় বলটা আসলে মহাকর্ষ বলের চাইতে 10⁻36 গুণ বেশি। ঠিক আছে, 10⁻36 গুণ বেশি। কিভাবে? ধরো তুমি বিশ্বাস করতেছো না যে আসলে এটা 10⁻36 গুণ বেশি। আচ্ছা, তোমার আর আমার মধ্যে যে আকর্ষণ বলটা, এটা দিয়ে তুমি বুঝতে পারো যে আসলে আমাদের আকর্ষণ বলটা আসলে কতটুকু কম। এখন দেখো যে ধরো এটা যদি তুমি বাস্তবে যদি এক্সপেরিমেন্ট করতে চাও, তাহলে দেখো যে তুমি যখন মাথার মধ্যে কি করবা, কলম দিয়ে যখন কাগজের টুকরাটা উঠাতে যাবা, তখন কি করে আসলে পৃথিবী কি তার নিজের দিকে এই কাগজের টুকরাটাকে সর্বোচ্চ শক্তি দিয়ে আটকে রাখার চেষ্টা করে না? কিন্তু তড়িৎ চুম্বকীয় বলের কারণে কি করতে পারতেছে না, সেটাকে আটকে রাখতে পারতেছে না। এটা থেকেই প্রমাণ হয় যে আসলে মহাকর্ষ বলের চাইতে তড়িৎ চুম্বকীয় বলটা সবচাইতে বেশি। তারপরের টপিকস হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। এটা নামটা দুর্বল হলেও কিন্তু সেটা একেবারে দুর্বল এরকম না। বিষয়টা আসলে দুর্বল, তড়িৎ চুম্বকীয় বল থেকে এই বলটা আসলে কম শক্তিশালী, কিন্তু মহাকর্ষ বলের চাইতে এই বলটা বেশি শক্তিশালী। এটা হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় যে রশ্মি বের হয়, যেমন বিটা রশ্মি, এগুলোই হচ্ছে গিয়ে তোমার এই যে বলটা, এটাই হচ্ছে নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এখন হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল বলতে বুঝতে পারছো অনেক বেশি শক্তিশালী। এই যে চারটা বল বললাম, তার মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী হচ্ছে এই সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল জিনিসটা আসলে কি? আমরা সবাই জানি পদার্থের মধ্যে অণু পরমাণু এগুলা থাকে, এবং পদার্থের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন থাকে, এই যে নিউট্রন আর প্রোটন জিনিসটা যে আকর্ষণ বলের মাধ্যমে থাকে, সেই আকর্ষণ বলটাকে বলা হয় সবল নিউক্লিয় বল। তাহলে আমরা যদি একটু নাম্বারিং করি, সবচেয়ে বেশি শক্তিশালী বল কোনটা? 1 নম্বর হচ্ছে গিয়ে কি সবল নিউক্লিয় বল, 2 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, 3 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং 4 নম্বর হচ্ছে মহাকর্ষ বল। এখন হচ্ছে গিয়ে আরেকটা জিনিস এই জায়গায় রয়ে গেছে। বিষয়টা হচ্ছে গিয়ে যে মহাকর্ষ বলের কোনো রেঞ্জ নাই, সেটা পুরো পৃথিবী ব্যাপী বা পুরো মহাকর্ষ ব্যাপী কি মহাবিশ্ব ব্যাপী বিস্তার লাভ করতে পারে। তড়িৎ চুম্বকীয় বলেরও কোনো নির্দিষ্ট রেঞ্জ নাই, কিন্তু দুর্বল নিউক্লিয় বলের রেঞ্জ আছে বা সীমাবদ্ধতা আছে। কতটুকু পর্যন্ত এই বলটা কাজ করে? 10⁻18 মিটার পর্যন্ত। এবং সবল নিউক্লিয় বলটা 10⁻15 মিটার পর্যন্ত এটার রেঞ্জ, অর্থাৎ এই শক্তিটা প্রয়োগ করতে পারে বা কাজ করতে পারে। তাহলে আশা করছি মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল সম্বন্ধে তোমাদের খুবই ভালো একটা আইডিয়া হয়ে গেছে। এখন আমরা শিখবো স্পর্শ বল এবং অস্পর্শ বল। স্পর্শ বল জিনিসটা আসলে কি? যদি কোনো বস্তুকে যদি স্পর্শ করার মাধ্যমে যদি বল প্রয়োগ করা হয়, সেটাকে বলা হয় স্পর্শ বল। এবং অস্পর্শ বল আসলে কি? যদি স্পর্শ না করে যদি কোনো বল প্রয়োগ করা হয়। এই যে অস্পর্শ বলের সবচেয়ে একটা ভালো উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল এবং তড়িৎ চুম্বকীয় বল। ধরো উপর থেকে যদি কোনো একটা বস্তু, ধরো এই মার্কারটা যদি আমি উপর থেকে নিচে ফেলি, তখন কি করছে? পৃথিবী তার নিজের দিকে কি এটাকে টেনে নিচ্ছে না? এটাই তো হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এটা কি স্পর্শ করতে হচ্ছে না? তাহলে এটা অস্পর্শ বল। এবং ধরো তুমি একটা প্রাইভেট কার বা টেবিলকে যদি ধাক্কা দিয়ে সরাও, সেই ক্ষেত্রে কি করা হচ্ছে? তুমি স্পর্শ করতে হচ্ছে না, সেটাই হচ্ছে আসলে স্পর্শ বল। তারপর হচ্ছে কি তোমার সাম্য বল, অসাম্য বল। সাম্য বল জিনিসটা আসলে কি? ধরো আমি একটা ভালো একটা উদাহরণ দিই, মজাদার একটা উদাহরণ দিই। ধরো আমি এই জায়গায় আছি, ধরো এই সাইডে আমার 10 জন স্টুডেন্ট আছে, এই সাইডে 10 জন স্টুডেন্ট আছে। এখন এই 10 জন স্টুডেন্ট বলছে স্যার আমাদেরকে ফিজিক্স পড়ান, এই সাইডে 10 জন বলছে স্যার আমাদেরকে কেমিস্ট্রি পড়ান। আমি বোঝার সাথে ধরে নিচ্ছি এই 10 জনের যে বল প্রয়োগ করবে, এই 10 জন একই বল প্রয়োগ করবে। তাহলে কি করব বলো তো? আমি কি এইদিকে যে যাব না এইদিকে যাব? কোনো দিকে যেতে পারবো না, তাহলে আমি সাম্য অবস্থায় আছি। হ্যাঁ, এই যে সাম্য অবস্থায় আছে, এবং সাম্য অবস্থায় কারা আমাকে করে রাখছে? এই 10 জন আর এই 10 জন না?
এই 10 জন আর এই 10 জনই হচ্ছে আসলে তোমার কি সাম্য বল। অর্থাৎ আমি যদি সংজ্ঞাটা এইভাবে বলি, কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করে এবং একাধিক বল প্রয়োগ করার ফলে যদি তার লব্ধির মান শূন্য হয়, অর্থাৎ সে যদি সাম্য অবস্থায় থাকে এবং এই সাম্য অবস্থায় থাকার জন্য যে যে বলগুলো আসলে কাজ করে সেগুলোকে সাম্য বল বলে। এখন আমরা শিখবো অসাম্য বল জিনিসটা আসলে কি। অসাম্য বল জিনিসটা আসলে কি, ধরো এদিক দিয়ে ফিজিক্স পড়ানোর জন্য আমাকে 12 জন স্টুডেন্ট ফোর্স করছে আর এদিক দিয়ে কেমিস্ট্রি পড়ানোর জন্য 10 জন স্টুডেন্ট ফোর্স করছে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, আমি এদিকে ফিজিক্স পড়াতে চলে যাব না, অবশ্যই ফিজিক্স পড়াতে চলে যাবো। এই যে আমি আর সাম্য অবস্থায় থাকছি না এবং এর কারণে যে বলগুলো আসলে কি করছে, কাজ করছে, সেগুলোকে অসাম্য বল হিসেবে আখ্যায়িত করা হয়। এখন আমরা শিখবো পরবর্তী টপিকস, অর্থাৎ ভরবেগ। ভরবেগ জিনিসটা আসলে কি, ভরবেগ জিনিসটা হচ্ছে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। অর্থাৎ যদি কোনো বস্তুর ভর যদি m হয় এবং তার বেগ যদি b হয়, তাহলে এটাকে বলা হয় ভরবেগ। ভরবেগকে p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভরবেগ সমান কি, ভরবেগ সমান m ইন্টু v। অর্থাৎ কোনো বস্তুর ভর যতটুকু এবং তার বেগ যতটুকু সেটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা ভরবেগ পেয়ে যাচ্ছি। খুবই সহজ একটা বিষয়। তারপর হচ্ছে কি তোমার পরের টপিক হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। অর্থাৎ তুমি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, সেই ক্ষেত্রে তার যত বেশি তুমি বল প্রয়োগ করবে তার ভরবেগের পরিবর্তন ঠিক সেই অনুপাতে কি হবে, পরিবর্তিত হবে। যত কম বল প্রয়োগ করবে তত কম হবে, যত বেশি বল প্রয়োগ করবে তত বেশি হবে। তাহলে যদি আমরা যদি একটু যদি দেখি আসলে বিষয়টা কিরকম, ধরো m ভর বিশিষ্ট একটা গাড়ি, তার আদি বেগ ছিল u এবং টি সময় চলার পর তার বেগ হয়েছে কি v। এখন হচ্ছে কি আমরা কি বলছি যে আসলে বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে পরিবর্তন মানে কি, ধরো আগে তোমার কাছে ছিল 100 টাকা, এখন হয়েছে কত, 200 টাকা। তাহলে পরিবর্তনটা আসলে কতটুকু, 100 টাকা না 200 মাইনাস 100 মানে, তাহলে আমরা সেটাই করব আসলে, শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা আমরা বিয়োগ করব আসলে। তাহলে দেখো শেষ ভরবেগ মানে কি বেগ ইনটু ভর না, তাহলে কি শেষ ভরবেগ মানে mv মাইনাস আদি ভরবেগ mu। অর্থাৎ তোমার বেগটা শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কিন্তু গাড়িটার তো তুমি চেঞ্জ করছো না, গাড়িটা একই আছে, অর্থাৎ তার ভর একই আছে। তাহলে কি mv মাইনাস mu মানে কি ভরবেগের পরিবর্তন না, এবং হার মানে কি সময় দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কি পাবো আমরা, টি, অর্থাৎ ভাগ। তার মানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি বুঝলাম আসলে, যে প্রযুক্ত বল সমান কি হবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। অর্থাৎ আমরা লিখতে পারি কি F is equal to mv minus mu by t। তাহলে এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এখন দেখো তারপর যদি আমরা এই সূত্রটা যদি আরেকটু বর্ধিত করি তাহলে কি হয় দেখো বিষয়টা। সেক্ষেত্রে হচ্ছে তোমার যে এই জায়গায় যদি আমি m টা কমন নিয়ে নিই তাহলে কি থাকে, b minus u by t না। এবং আমরা জানি দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছি যে আসলে a b minus u by t মানে a, অর্থাৎ m a। তাহলে f is equal to m। এটাই হচ্ছে তোমার কি নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এইটাও দ্বিতীয় সূত্র, এইটাও দ্বিতীয় সূত্রই। এবং আরো একটা সূত্র আমরা এই জায়গা থেকে বের করতে পারি আসলে, বলের ঘাত। তাহলে বলের ঘাতটা আমরা কিভাবে বের করব, ধরো f আর t যদি আমরা গুণ করে দেই, f আর t যদি গুণ করি তাহলে কি হয়, ft is equal to কি mv minus mu। অর্থাৎ বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা এই জায়গা থেকে কি শিখলাম, এই জায়গা থেকে আমরা পেলাম হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা সেটা হচ্ছে কি F is equal to ma, এবং এইটাও সূত্র F is equal to mv minus mu by t, একই সূত্র এটা। এবং আরেকটা সূত্র পেলাম যে বলের ঘাত is equal to ভরবেগের পরিবর্তন। তো এখন আমরা শিখবো নিউটনের তৃতীয় সূত্র। দেখো নিউটনের তৃতীয় সূত্র কি বলা হয়েছে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী কি প্রতিক্রিয়া আছে। ধরো তুমি কাউকে চর মারলা, সে তোমাকে ঠিক উল্টোটাই ঘুরিয়ে দিবে। আসলে ইট মারলে পাটকেল খেতে হয় যে বিষয়টা আসলে, দেখো এটা সবচাইতে বেশি সহজ উদাহরণ হচ্ছে কি আমরা যখন মাটিতে দৌড়াই বা হাঁটি, আমি মাটিতে যতটুকু পরিমাণে বল প্রয়োগ করি ঠিক ততটুকু পরিমাণে কিন্তু বল বা শক্তি সে আমাকে দেয়। যার কারণে আমরা যত বেশি জোরে হাঁটি তখন কিন্তু বেশি বল প্রয়োগ করতে হয়, এবং যত আস্তে হাঁটি তত আমাদের কি কম বল প্রয়োগ করলেও চলে আসলে। তাহলে আমরা এই জিনিসটা দিয়ে বুঝতে পারি যে মাটির বিষয়টা দিয়ে আমরা যতটুকু পরিমাণ বল প্রয়োগ করবো কোনো একটা বস্তুর উপরে, সেই বস্তুটা ঠিক ততটুকু পরিমাণে বলই আমাদেরকে প্রতিক্রিয়া হিসেবে ব্যাক দিবে আসলে। তাহলে আমরা যদি সূত্রটা লিখি অথবা যদি বিষয়টা এইভাবে লিখি, ধরো কোনো একটা পাথর আছে বড়, এই পাথরটার উপরে আরেকটা পাথর গিয়ে কি করলো, বল প্রয়োগ করলো। তখন এই পাথরটা যতটুকু পরিমাণে তাকেও বল প্রয়োগ করলো, অর্থাৎ F1 বল প্রয়োগ করলো, এই পাথরটা ঠিক ততটুকু পরিমাণে কি করবে, প্রতিক্রিয়া জানাবে, অর্থাৎ F2 পরিমাণ প্রতিক্রিয়া জানাবে। কিন্তু এই দুইটাই কি আসলে একই।
কিন্তু এই দুইটাই আসলে কি হবে, তাদের বলটার পরিমাণ একই হবে, অর্থাৎ F1 সমান F2 লিখতে পারি। এবং এই জায়গার মধ্যে আমরা যে কোনো একটার আগে মাইনাস ধরতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কি, দুইটা তো একই দিক হতে কি করে নাই, এই যে সংঘর্ষে লিপ্ত হয় নাই, বিপরীত দিক থেকে যেহেতু বোঝানো আছে, সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করতে পারি। মাইনাস মানে শুধুমাত্র দিক বোঝায়, মাইনাস মানে মান বোঝায় না আসলে, মাইনাস বলতে শুধুমাত্র দিক বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে F1 সমান F2, অর্থাৎ যতটুকু পরিমাণে বল প্রয়োগ করা হবে তার ঠিক ততটুকু পরিমাণে কি করা হবে, প্রতিক্রিয়া জানানো হবে। এখন শিখবো আমরা পরবর্তী যে টপিক, সেটা হচ্ছে গিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র। একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের পরিবর্তন হয় না। এটা যদি আমরা এইভাবে না শিখি, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তুমি আরো খুব সহজে শিখতে পারবে। এবং এই এই যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং তোমার অঙ্ক করতে খুব বেশি কাজে লাগবে। দেখো, ধরো এই জায়গার মধ্যে একটা ট্রাক আছে এবং এই জায়গার মধ্যে ধরো একটা কি হচ্ছে, আরেকটা ধরো ট্রাক, দুইটা ট্রাক দুই দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হলো। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে আসলে এখন কথা হচ্ছে, এটার ধরো M1 ভর, এটার হচ্ছে M2 ভর, এটার হচ্ছে V1 আদিবেগ ছিল কি U1, এটার আদিবেগ U2, এটা সংঘর্ষের পর এটার শেষ বেগ হয়েছে V1, এটা শেষ বেগ হয়েছে V2। এখন যদি আমি এই যে সংরক্ষণশীলতার নীতিটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সংরক্ষণশীলতার নীতিটা হচ্ছে এরকম যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ কি হবে, সমান হবে। তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, এটা ধরো কি প্রথম গাড়ির সংঘর্ষের পূর্বে ভরবেগ যোগ, যেহেতু মোট, তাহলে দ্বিতীয় গাড়িটাও কি করতে হবে, যোগ করতে হবে M2U2। তার মানে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান কি সংঘর্ষের পরে মোট ভরবেগ, তাহলে পরে মোট ভরবেগ। এটাই হচ্ছে তোমার সংরক্ষণশীলতার নীতির সূত্র। ঠিক আছে, এখন আমরা ঘর্ষণ বল জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। ঘর্ষণ বল জিনিসটা আসলে কি, ধরো কোনো একটা জিনিস যদি তুমি ধরো কোনো একটা জিনিস যদি তুমি মাটি দিয়ে টেনে হিচড়ে নিয়ে যেতে চাও, তখন আসলে কি হয়, একটা বল বাধাপ্রাপ্ত হয় না, এই যে বলটা, এটাই হচ্ছে তোমার ঘর্ষণ বল আসলে। এবং ঘর্ষণ বলের সূত্র হচ্ছে গিয়ে তোমার, ধরো আমি যদি লিখি ঘর্ষণ বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল সমান হচ্ছে গিয়ে তোমার কার্যকর বল যোগ ঘর্ষণ বল। কারণ কি, ধরো তুমি একটা জিনিসের উপর যদি বল প্রয়োগ করো, যতটুকু বল প্রয়োগ করবে ততটুকু বল কিন্তু এই বস্তুটার উপরে কাজ করবে না। কারণ কি, কারণ হচ্ছে কি, ধরো তুমি একটা যদি গাড়িকে যদি ঠেলে নিতে চাও, তখন তুমি ধরো 100 নিউটন বল প্রয়োগ করলা, কিন্তু গাড়িটার উপরে কি আসলে 100 নিউটন বল প্রয়োগ হচ্ছে না। এই যে মাটির মধ্যে যে চাকাটা আছে, সেই চাকার ক্ষেত্রে মাটি যে আসলে ঘর্ষণ বলটা বা বাধাটা যে প্রদান করছে, সেক্ষেত্রে আসলে ঘর্ষণ বলটা কি হচ্ছে, কিছু পরিমাণ নিয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যে 100 নিউটন যে বল প্রয়োগ করছো, এটার উপরে কার্যকর হচ্ছে ধরো 90 নিউটন, আর বাকি 10 নিউটন বল কিন্তু কি হচ্ছে, মাটির ঘর্ষণ বলের ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রযুক্ত বল সমান কি শিখলাম, প্রযুক্ত বল সমান কার্যকর বল এবং ঘর্ষণ বলের যোগফল। এখন আমরা শিখবো আজকের ক্লাসের সর্বশেষ টপিকস, অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে গিয়ে কি সূত্র প্রয়োগের টিপস গুলো। আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করতে যাই, তখন আসলে আমরা বুঝতে পারি না বা সিলেক্ট করতে পারি না কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কখন প্লাস ধরতে হবে, কখন মাইনাস ধরতে হবে। এখন আমি এটা বোঝানোর পর তোমাদের কাছে বিষয়টা খুবই ইজি হয়ে যাবে এবং তুমি সূত্র সিলেক্ট করতে আর কখনোই তোমার ঝামেলা করতে হবে না আশা করছি। তার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আসলে যে একটা ভিডিও মেক করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, যার কারণে বলবো যদি ভিডিওটা দেখে তোমাদের সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক এবং কমেন্ট করে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারো। আরেকটা জিনিস তোমাদেরকে অবগত করতে চাচ্ছি, আমার বর্তমানে পদার্থবিজ্ঞান পেইড কোর্সে 33% ডিসকাউন্টে ভর্তি চলছে, চাইলে ভর্তি হতে পারো। পদার্থবিজ্ঞান পেইড কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে শুরু করে একেবারে সকল গাণিতিক সমস্যা সমাধানের ফুল একটা প্যাকেজ, এবং পাশাপাশি থাকছে আসলে যে প্রত্যেকটা চ্যাপ্টারে সহজভাবে সুন্দরভাবে টাইপ ভিত্তিক ভাবে অঙ্কগুলো করানো হয়েছে এবং প্রত্যেকটা বুট কোয়েশন সলভ করে দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস এবং বিভিন্ন স্পেশাল ক্লাসও থাকছে। সো চাইলে ভর্তি হতে পারো। আমার বর্তমানে পদার্থবিজ্ঞান কোর্সটাই চলছে, সামনে আমার আরো প্ল্যান আছে যে বাকি অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়েও কোর্স চালু করতে যাচ্ছি। এবং আরো একটা বিষয়, তোমরা যারা আমার আশেপাশে আছো, চাইলে অফলাইনে এসে অর্থাৎ সরাসরি এসে ব্যাচ হিসেবে আমার কাছে পড়তে পারো। আচ্ছা, এখন আমরা আবার ক্লাসের মূল টপিকসে চলে যাচ্ছি। দেখো, F is equal to ma, F is equal to mg, এই সূত্রটা আমরা সবাই জানি আসলে, বল is equal to ma, বল is equal to mg ও হয়। এখন দেখো ft is equal to mv minus mu, আমরা একটু আগে পড়লাম যে আসলে বলের ঘাত is equal to ভরবেগের পরিবর্তন। তারপর দেখো ভরবেগ is equal to mv, এটা তো হচ্ছে গিয়ে তোমার কোন বস্তুর শেষ ভরবেগ। যদি তুমি আদি ভরবেগটা বের করতে চাও, তাহলে সেক্ষেত্রে হবে গিয়ে কি
এম ইউ, অর্থাৎ আদিবেগটা দিয়ে দিলেই তোমার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি তোমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতির সূত্র। তারপর হচ্ছে এটা মিলিত বেগের সূত্র। এটা হচ্ছে কি তোমার বন্দুকের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার বন্দুকের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই হয়। এখন দেখো কোন সূত্র কখন অ্যাপ্লাই করব বা কখন কোন সূত্র প্লাস হবে কখন মাইনাস হবে। ধরো দুইটা গাড়ি যদি বিপরীত দিক থেকে সংঘর্ষ লিপ্ত হয়, তখন গিয়ে তোমার এই সূত্র হোক, এই সূত্র হোক, আর এই সূত্র হোক, আর এই সূত্র হোক, চারটা সূত্রের ক্ষেত্রে তোমার কি করতে হবে, একটার আগে প্লাস এবং অপরটার আগে মাইনাস ধরতে হবে। কারণ কি দুইটা বিপরীত দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে যদি বিপরীত দিক থেকে এসে যদি দুইটা গাড়ি যদি সংঘর্ষে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে আমরা বস্তুটার আদি বেগের আগে একটার আগে প্লাস আরেকটার আগে মাইনাস ধরবো। আর যদি ধরো কোন একটা গাড়ি যা স্থির অবস্থায় আছে, অন্য একটা গাড়ি পিছন থেকে এসে ধাক্কা দিল, অথবা কোন একটা গাড়ি চলন্ত অবস্থায় আছে, পিছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা দিল, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, মাইনাস ধরতে হবে না, অর্থাৎ দুইটার ক্ষেত্রে তুমি প্লাসই ধরতে পারবে, যেহেতু দিক একই। ঠিক আছে, তারপর দেখো এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবে। ধরো এই যে মিলিত বেগের সূত্রটা, ধরো বড় একটা ট্রাক আর একটা কি সিএনজি সংঘর্ষে লিপ্ত হলো। দেখা যাচ্ছে যে কি ট্রাকটা সংঘর্ষের পর সিএনজিটাকে তার সাথে করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটার বেগ কি একই থাকবে না, সেক্ষেত্রে মিলিত বেগের সূত্র হচ্ছে গিয়ে এইটা। তারপর হচ্ছে এটা বন্দুকের ক্ষেত্রে। ঠিক আছে, বন্দুকের ক্ষেত্রে বন্দুকের আদি ভরবেগের যোগফল 0। কারণ কি প্রথম অবস্থায় বন্দুক এবং বন্দুকের গুলিটা কি থাকে, স্থির অবস্থা থাকে না। এখানে ক্যাপিটাল এম দ্বারা বোঝানো হচ্ছে যে তোমার বন্দুকের ভর, এবং ক্যাপিটাল ভি দ্বারা বোঝানো হচ্ছে বন্দুকের বেগ, এবং স্মল এম এবং স্মল ভি দ্বারা বোঝানো হচ্ছে গুলির ভর এবং গুলির বেগ। তাহলে তারপর হচ্ছে তোমার সবচেয়ে আরো দুইটা ইম্পর্টেন্ট সূত্র, যে দুইটা সূত্র, ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা গাড়ির শেষ বেগ বের করো, কিন্তু তোমাকে প্রথম গাড়ির শেষ বেগ বলছে বের করতে, কিন্তু দ্বিতীয় গাড়ির শেষ বেগ অথবা মিলিত বেগে যে চলছে এরকম কোনো ক্লু দেওয়া হয় নাই যে আসলে মিলিত বেগে চলবে। তখন হচ্ছে কি তুমি প্রথম গাড়ির শেষ বেগ বের করতে হলে এই সূত্র দিয়ে বের করতে হবে। ধরো আবার সেম ভাবে তোমাকে কোন একটা অঙ্কের মধ্যে দিয়ে দিল যে দ্বিতীয় গাড়ির শেষ বেগ বের করো, কিন্তু তোমাকে প্রথম গাড়ির শেষ বেগ দেয় নাই, এবং পাশাপাশি তোমাকে এটাও বোঝানো হয় না যে আসলে এই গাড়ি দুইটার শেষ বেগ একই হবে, অর্থাৎ মিলিত বেগে চলবে, এরকম যদি না বোঝানো হয়, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, ভি2 এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যদি তুমি দেখো ভি1 বের করতে বলছে, ভি2 এর মান দেওয়া নাই এবং গাড়িটার যে মিলিত বেগে চলবে সেটাও বলা নেই, তখন এই সূত্র। অথবা যদি তোমাকে বলা হয় যে ভি2 বের করো, অর্থাৎ দ্বিতীয় গাড়ির বেগ বের করো, তখন যদি তোমাকে ভি1 এর মানটা না দিয়ে দেয় এবং পাশাপাশি যদি তুমি এটাও বুঝো যে আসলে মিলিত বেগে চলবে, এরকম কোনো ক্লু দেওয়া নাই, তখন এই সূত্র। তাহলে আশা করছি ক্লাসটার যে তোমাদের কোন সূত্র কখন অ্যাপ্লাই করতে হবে সে সবকিছু তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো আরো সহজ এবং আরো সুন্দরভাবে তোমাদের সামনে ক্লাসটা উপস্থাপন করার জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে মন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে ক্লাসটা এইটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।